দেখো, আজকে আমরা আলোচনা করব মূলত কলন বিদ্যা, যাকে আমরা বলতে পারি ক্যালকুলাস। এটা অঙ্কের একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার সাহায্যে আমরা বিভিন্ন সমস্যাগুলোকে একটা গাণিতিক রূপে প্রকাশ করি এবং তাকে সুশৃঙ্খলভাবে সমাধান করতে পারি এই কলন বিদ্যার সাহায্যে। এবার এই কলন বিদ্যার মূল ধারণাটাতে আমরা আসছি, কিন্তু একটা কথা আমি বলে দিই, আমি পদার্থবিদ্যার বিষয়ে কিছুটা জানি। অঙ্কর পার্টটা, স্পেশালি এই কলন বিদ্যার পার্টটা হয়তো আমি অতটা ভালো বোঝাতে পারবো না। আমি শুধু তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, একটা প্র্যাকটিক্যাল নলেজ। এটা কিন্তু কখনোই আমরা থিওরিটিক্যাল নলেজ বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি প্র্যাকটিক্যাল নলেজ। সেই প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, কিভাবে প্রয়োগ করবে, কখন প্রয়োগ করবে সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা সেখানটাতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আলোচনায় আসি। আমরা প্রথমে জানবো অপেক্ষক। অপেক্ষক যাকে আমরা বলতে পারি ফাংশন। অপেক্ষক বা ফাংশন, তাহলে অপেক্ষক কাকে বলে? ধরে নাও আমি একটা সম্পর্ক লিখলাম y = 2x + 3। আমি একটা সম্পর্ক লিখলাম y = 2x + 3। আমি যদি x এর মান 0 বসাই তাহলে y এর মান পাবো 3। যদি আমি x এর মান 1 বসাই তাহলে y এর মান পাবো 5। যদি x এর মান আমি 2 বসাই তাহলে y এর মান পাবো 7। যদি x এর মান আমি 3 বসাই তাহলে y এর মান পাবো 9। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান ভিন্ন ভিন্ন পাচ্ছি। তাহলে এখানটায় বলতে পারবো y হলো x এর অপেক্ষক। তাহলে এখানে আমরা বলছি y টা হলো x এর অপেক্ষক বা ফাংশন। তাহলে y = ফাংশন অফ x। তাহলে y টা হচ্ছে ফাংশন অফ x। তাহলে এটাকে আমরা বোঝাই y = f অফ x। তাহলে আমরা পেয়ে গেলাম যে y হলো x এর অপেক্ষক, তাকে আমরা প্রকাশ করছি f দিয়ে, f ব্র্যাকেটে x। ঠিক একইভাবে আমরা যদি লিখি y = 2x² 2x³ + x² + 2। তাহলে এখানেও কিন্তু বলতে পারবো y টা হলো ফাংশন অফ x। এই যে ফাংশন অফ x, তাকে কিন্তু আমরা অনেক সময় এইভাবেও লিখতে পারি y ব্র্যাকেটে x, এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম এখানটা হচ্ছে অপেক্ষক। তাহলে আমাদের প্রাথমিক যে ধারণা পেলাম বা প্রথম যে ধারণা পেলাম সেটা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। তাহলে এই অপেক্ষক বা ফাংশনে x হচ্ছে সেই রাশি বা কোয়ান্টিটি যার আমি চেঞ্জ করছি। তাহলে x এর চেঞ্জ হচ্ছে, দেখি y এর চেঞ্জ হচ্ছে, তাহলে x টাকে আমি বলছি cos আর y টাকে আমরা বলছি রেজাল্ট। কারণ x এর পরিবর্তন আমি করলাম এবং তার ফলে y এর পরিবর্তন হলো। তাহলে এখানটায় x টা বোঝাচ্ছে কারণ, y টা বোঝাচ্ছে ফলাফল। এখন আমরা কি করছি দেখো, আমরা একটা লেখচিত্র আঁকানোর চেষ্টা করছি। যে লেখচিত্রের দুটো আমরা যে লেখচিত্রটা ব্যবহার করছি তার দুটো অক্ষ, এদিকটা তোমার হচ্ছে x আর এদিকটা তোমার হচ্ছে y। y টা কিন্তু ফাংশন অফ x। এখানটায় x এর মান 0, y এর মান 0। এখানটায় x এর মান 1 2 3 4 5 এর ভিন্ন ভিন্ন মান আমি ধরে নিচ্ছি। এখানটায় y এর মান 1 2 3 4 5
এরকম আমরা ধরলাম। আমরা ধরে নিচ্ছি যে আমরা কোনো একটা x এর অপেক্ষক নিয়েছি, যে x এর অপেক্ষকটা এরকম, অর্থাৎ যখন x এর মানটা 1 তখন y এর মানটা 2। তাহলে এই যে এই বিন্দুটা মানে x অক্ষ বরাবর মান 1, y অক্ষ বরাবর 2, তাহলে এর স্থানাঙ্ক 1, 2। এবং এখানে আসলো যে এখানটায় x এর মান 6 এবং y এর মান ধরে নাও এটা এমন জায়গায় আছে যে y এর মানটা এখানটায় 4 বরাবর হচ্ছে, তাহলে 6, 4 আমরা এটা ধরে নিলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই বরাবর আমি নিয়েছি x, এই বরাবর নিয়েছি f অফ x, যাকে আমরা বলছি y। তাহলে এইটা হচ্ছে x এর পরিবর্তন হলে y এর কেমন পরিবর্তন হচ্ছে তার একটা লেখচিত্র। আমরা দেখতে পাচ্ছি x এর মান যদি বাড়ে তাহলে y এর মান কখনো বাড়ছে বা কখনো কমছে। তাহলে এখানটায় প্রথম যে ধারণাটা পেলাম, এই যে দেখো আমি হয়তো এই পয়েন্টটা নিচ্ছি, দেখো এই পয়েন্টটা মানে x অক্ষ বরাবর 4 এবং y অক্ষ বরাবর 4, তাই 4, 4। তাহলে আমি শুধুমাত্র এই বিন্দু থেকে এইটুকুর মধ্যে এবার একটু কনসেন্ট্রেট করছি। তোমরা এই জায়গাটুকুকে একটু ভালো করে তোমরা দেখো কি পাচ্ছ। দেখো আমরা দেখতে পেলাম যে এখানটায় x এর মানটা শুরুতে কত ছিল 1, তাহলে x যখন 1, এটাকে আমরা বলছি x সাফিক্সে 1, তখন y এর মান কত? তখন y ইকুয়াল টু, যখন x এর মানটা 1, যখন x এর মান 1, এই দেখো আমি এখানে লিখেছি x এর মান যখন 1, যাকে আমি বলছি x1, তখন y এর মানটা হচ্ছে 2, যাকে আমরা বলছি y1। কেন y1? কারণ এটা প্রথম মান। এরপর দেখলাম কিছুক্ষণ পরে x এর মান যখন হয়ে গেল 4, এটা x এর দ্বিতীয় মান, তাহলে x2, তখন y এর মান কত হয়ে গেল 4, এটা হচ্ছে y2, y এর দ্বিতীয় মান। তাহলে আমি দেখলাম যে x এর মানের যখন পরিবর্তন হলো তখন y এর মানেরও পরিবর্তন হয়ে গেল। এইবারে আমরা আসছি যে পরিবর্তনের ধারণা। তাহলে পরিবর্তনের ধারণা কি বলছে? x এর পরিবর্তন কত? x1 হতে x2। তাহলে x এর পরিবর্তন কত হলো? তাহলে x এর পরিবর্তন হলো অন্তিম মান বিয়োগ প্রাথমিক মান। মানে পরিবর্তন মানেই হচ্ছে অন্তিম মান বিয়োগ প্রাথমিক মান। ধরে নাও আমার কাছে ছিল প্রথমে 5টা বিস্কুট, পরে দেখলাম আমার কাছে আছে 9টা বিস্কুট। তাহলে ছিল 5টা, হলো 9টা, তাহলে পরিবর্তন কতগুলো হলো? তাহলে এই ক্ষেত্রে বলতে পারি পরিবর্তন হলো 9 - 5 মানে 4টি। তাহলে আমি আবার আসি, আমার প্রথমের মান ছিল 5, পরের মান ছিল হচ্ছে 9, তাহলে পরিবর্তন হচ্ছে 9 - 5 মানে 4। ঠিক তেমন ভাবে x এর পরিবর্তন কত? x1 থেকে x এর পরিবর্তিত মান হয়েছে x, তাহলে পরিবর্তন কত হলো? তাহলে পরিবর্তন হলো পরের মান বিয়োগ আগের মান। এই যে x এর পরিবর্তন বললাম, এই x এর পরিবর্তনকে আমরা এই চিহ্নটা দিয়ে বোঝাই, del x কত? x2 - x1। এটা x এর পরিবর্তন হলো। ঠিক তেমন ভাবে y এর পরিবর্তন, y1 হতে y2, তাহলে y এর পরিবর্তন y2 - y1, তাহলে y এর পরিবর্তন মানে del y,
সমান সমান y2 মাইনাস y1। তাহলে এবার প্রশ্ন হচ্ছে y এর পরিবর্তন হলো কেন? y এর পরিবর্তন হওয়ার মূল কারণ হচ্ছে x এর পরিবর্তন। x এর পরিবর্তন হয়েছে দেখেই y এর পরিবর্তন এসেছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি x এর পরিবর্তন এটা হচ্ছে কারণ, আর এর ফলাফল হচ্ছে y এর পরিবর্তন, এটা হচ্ছে ফলাফল। এখন ঘটনাটা হচ্ছে x এর পরিবর্তন হয়েছে দেখেই তো y এর পরিবর্তন হয়েছে। তাহলে x এর পরিবর্তন হলে y এর পরিবর্তন কেমন হবে সেটা আমরা কিভাবে পাবো, এটা একটু আমরা ব্যাখ্যা করছি এবার। দেখো, তাহলে বলতে পারি del x বা x এর পরিবর্তন del x হলে y এর পরিবর্তন হবে del y। তাহলে x এর পরিবর্তন একক হলে y এর পরিবর্তন হবে del y বাই del x। তাহলে অতএব x এর একক পরিবর্তন মানে x এর মান যদি 1 চেঞ্জ হয়, x এর মান প্রাথমিক মান থেকে অন্তিম মান গেল, এই পরিবর্তন যদি 1 হয় তাহলে x এর একক পরিবর্তনে y এর পরিবর্তন del y বাই del x। তাহলে এটা কি বলতে পারি, x এর সাপেক্ষে মানে আমি x এর সাথে তুলনা করে y কে বলছি, x এর পরিবর্তন হলে y এর পরিবর্তন কেমন হবে সেটা বলছি। তাহলে এই পরিবর্তনটা x এর জন্য y এর হচ্ছে, সেই কারণে আমরা বলছি x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার del y বাই del x। x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার দাঁড়ালো del y বাই del x। তাহলে আমরা যদি লিখি del s বাই del t, তাহলে এই del s বাই del t কি বোঝাচ্ছে? del মানে পরিবর্তন, ভালো করে দেখো, এই del মানে পরিবর্তন, এই del যে চিহ্নটা তার মানেই হচ্ছে পরিবর্তন। কার পরিবর্তন? del এর পরে s আছে, s টা ধরে নাও সরণকে বোঝাচ্ছে, তাহলে del s মানে বোঝালো, তাই del s মানে সরণের পরিবর্তন। তাহলে del t কি হলো? t যদি সময় হয় তাহলে সময়ের পরিবর্তন। তাহলে del s বাই del t বোঝাচ্ছে সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাই del s বাই del t বোঝাচ্ছে সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে del s বাই del t কি বোঝাচ্ছে? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। তাহলে আমরা পেয়ে গেলাম সরণের সাপেক্ষে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন, সেই পরিবর্তনের হার কিন্তু আমরা এখানটায় পেয়ে যাচ্ছি। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, পরিবর্তনের হার সেটাই হচ্ছে del s বাই del t। তাহলে আমরা এই যে এত আলোচনা করলাম, এখানেও কিন্তু এখনো অবধি কলন বিদ্যার ব্যাপারটা এখানেও আসলো না, কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম যে যদি একটা রাশির সাপেক্ষে অন্য রাশির পরিবর্তন বোঝাতে চাই তাহলে আমাকে del s বাই del t বা del x বাই del t বা del y বাই del x এই ধরনের একটা ফ্যাক্টর থাকবে, অর্থাৎ দুটো পরিবর্তনের অনুপাত থাকবে।
দেখো আমরা এখানে সময় সরণের লেখচিত্র অঙ্কন করেছি, যার x অক্ষ বা কারণ অক্ষ বরাবর আমরা নিয়েছি সময়কে, এটা তোমার হচ্ছে কারণ, এবং এই বরাবর নিয়েছি তার ফলাফল অক্ষকে। তাহলে কারণ এবং ফলাফল দুজনকে নিয়ে এখানে একটা লেখচিত্র অঙ্কন করেছি, যে লেখচিত্রটা একটা সরণ এবং সময়ের মধ্যে লেখচিত্র। আমরা দেখতে পাচ্ছি সময় যত বৃদ্ধি পাচ্ছে সরণও তত বৃদ্ধি পাচ্ছে। একদম এই মধ্যে হচ্ছে যেখানে শুরু বা অরিজিন বা মূল বিন্দু, তার স্থানাঙ্ক 0,0, অর্থাৎ যখন কণাটি সরণটা সময়টা যখন শুরু হয় তখন তার সরণ ছিল 0, এবং এরপর থেকে সময় যত বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে সরণও বৃদ্ধি পেয়েছে। এখন আমরা কি বলতে পারি, এই যে একটা পয়েন্ট আছে, আমরা এখানে পয়েন্ট নিলাম, সেই পয়েন্ট থেকে বা সেই বিন্দু থেকে আমরা x অক্ষ এবং y অক্ষের উপর লম্ব, মানে সময় এবং সরণের অক্ষের উপর একটা লম্ব আঁকালাম, দুদিকে দুটো করে লম্ব আঁকালাম। আমরা ধরছি এই সময়টা তোমার হচ্ছে t1 আর এই সরণটা হচ্ছে s1, অর্থাৎ এই যে বিন্দুটা তার স্থানাঙ্ক t1, s1। এবার আমরা এখানটায় আরেকটা বিন্দু নিলাম, এই বিন্দুটা বিন্দুটার ক্ষেত্রে সময়টা t2 এবং সরণটা s2, অর্থাৎ এই বিন্দুটার ক্ষেত্রে, দ্বিতীয় বিন্দুটার ক্ষেত্রে আমি বলছি সময়টা হচ্ছে t2 এবং সরণটা s2, অর্থাৎ এর স্থানাঙ্ক t2, s2। আমরা নাম দিয়ে দিতে আমাদের সুবিধা হবে। এই বিন্দুটার নাম দিচ্ছি a, এই বিন্দুটার নাম দিচ্ছি b। তাহলে এই লেখচিত্রের a থেকে b অবধি যে অংশটুকু, সেই অংশটুকু বোঝাচ্ছে যে সময়ের একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের ফলে সরণেরও পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তনটা কতটা হয়েছে, পরিবর্তনটা ধীরে গতিতে হচ্ছে না দ্রুত গতিতে হচ্ছে, আমি কিভাবে মাপবো সেটা বলে দিই। দেখো আমি যদি এই রেখাটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে একটা প্রমিনেন্ট লাইন দিয়ে বাড়িয়ে দিলাম, এই যে অংশটুকু বাড়লো এখানে ছেদ করলো সেটাকে আমি দিচ্ছি c। দেখো আমরা বলতে পারি এইটার সময়টা t1, তাহলে এইটুকু হচ্ছে t1 এবং এইটুকু হচ্ছে t2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশটুকু হচ্ছে t1 এবং এই অংশটুকু হচ্ছে t2। তাহলে এই অংশটুকু কত, t2 t1। আবার এখান থেকে এই অংশটুকু s1 এবং এই অংশটুকু s2, তাহলে এই অংশটুকু কত, s2 s1। এই অংশটুকুই মানে তো এইটুকু, s2 s1। এবার এইটুকু t2 t1 মানে এইটুকু t2 t1। তাহলে এই লেখচিত্র থেকে আমরা বুঝতে পারছি যে যদি সময়ের পরিবর্তন হয় তাহলে অবশ্যই সরণের পরিবর্তন হবে। আমরা বুঝতে পারছি সময়ের পরিবর্তন হলে সরণের পরিবর্তন অবশ্যই হবে। তাহলে আমরা বলতে পারি AC = t2 t1, BC = s2 s1। তাহলে t2 t1 সময়ের পরিবর্তনে সরণের পরিবর্তন, s2 s1। তাহলে একক সময়ের পরিবর্তনে সরণের পরিবর্তন s2 s1 t2 t1। তাহলে
সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে অতএব সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার সেটা দাঁড়ালো s2 - s1 বাই t2 - t1। অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে আমরা বলি বেগ, সমান সমান s2 - s1 বাই t2 - t1। তাহলে v s2 - s1 বাই t2 - t1। তাহলে v দাঁড়ালো del s বাই del t। এখন তোমরা যদি ত্রিভুজ ABC টা একটু খেয়াল করো, ত্রিভুজ ABC, তাহলে এই ত্রিভুজে যদি এই কোণটাকে আমরা থিটা বলি, তাই tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি সমান সমান BC বাই AC। তাহলে এই লম্ব বাই ভূমি বা tan থিটা একে তো আমরা বলি নতি। তাহলে একে আমরা বলছি নতি বা স্লোপ। সেটা হচ্ছে বেগের সঙ্গে সমান হলো বা v এর সঙ্গে সমান হলো। তাহলে আমরা বলতে পারি সরণ সময় রেখচিত্রের নতি, এটাকে আমরা বলছি বেগ। এই যে নতি, এই নতির কনসেপ্ট থেকে আমরা এবার নিয়ে আসবো হচ্ছে কলনবিদ্যা। এতটুকু সময় অবধি কিন্তু সিম্পল জিওমেট্রি ছিল, সেই জিওমেট্রি থেকে আমরা এবার আসবো কলনবিদ্যার ধারণা থেকে।